আমি একজন মুক্তিযোদ্ধা। আজকে তোমরা এখানে আসছো, আমি তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাবো এবং আমার কাছে খুব ভালো লাগছে যে তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে আগ্রহী। মুক্তিযুদ্ধ সম্পর্কে নিশ্চয়ই তোমরা শুনছো, বই পুস্তকে পড়ছো। তো মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমরা তো স্বাধীনই ছিলাম। 1947 ইংরেজিতে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম এবং দুইটা দেশ হয়েছিল, একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান। আর পাকিস্তানের একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। তো স্বাধীন হওয়ার পর পশ্চিম পাকিস্তান এর যারা ছিল তারা সমস্ত চাকরি নকরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, পয়সার মালিক। আর পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম আমাদের সেই রকম সুযোগ সুবিধা ছিল না। এমনকি আমাদের যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষাও তারা পরিবর্তন করতে চাইছে। তারা রাষ্ট্র ভাষা উর্দু করতে চাইছে। তোমরা জানো 21শে ফেব্রুয়ারি আমাদের এই ভাষার জন্য তোমাদের মতো ছেলেরা তখন প্রাণ দিয়েছিল 1952 ইংরেজির ভাষা আন্দোলনে। তো সেই ভাষা আন্দোলনের পর সেই 56 ইংরেজি যুক্ত ফ্রন্ট হইল মিনিস্ট্রি। তারপরে এইভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলতে লাগলো এবং 1969 ইংরেজিতে গণ আন্দোলন হইল। তারপরে এক দেশে একটা নির্বাচন হইল। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তোমরা শুনেছ, ফাদার অব দি নেশন। এই বঙ্গবন্ধু আওয়ামী লীগ একনিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে। তখন নিয়ম অনুসারে ক্ষমতা হস্তান্তরের কথা শেখ মুজিবের কাছে। শেখ মুজিব প্রধানমন্ত্রী হবে, তার দল সরকার গঠন করবে, কিন্তু তারা ভুট্টো ইয়াহিয়া চক্রান্ত করে ক্ষমতা হস্তান্তর করল না। না করার পর এমন এক অবস্থাতে গেল যে দেশ উত্তাল হয়ে গেল। জয় বাংলা স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এরকম স্লোগান আরম্ভ হয়ে গেল। এবং বঙ্গবন্ধু 1971 ইংরেজির মার্চ মাসের 7 তারিখ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটা ভাষণ দিল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমি তখন মাধবপুর থানা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করি এবং ওইটার আহ্বায়ক ছিলাম আমি। মার্চ মাসের 13 তারিখ এই যে মাধবপুর থানা দেখো না, চিনো মাধবপুর থানা? এই মাধবপুর থানার কিছু অস্ত্র ছিল, বন্দুক, রাইফেল আর কিছু পুলিশ ছিল। আমরা তাদেরকে বললাম যে তোমরা আমাদের সাথে আসো, আমাদেরকে ট্রেনিং দাও। এবং থানায় একটা জিডি করে আমরা থানার থেকে 13টা রাইফেল এবং 2000 গুলি আমরা নিয়ে নিলাম। তখন কিন্তু এই দেশ পাকিস্তানি, দেশ স্বাধীন হয় নাই। আমার সাথে তখন ওই যে সুকোমল ছিল, সুকোমল রায় ছিল, সেলিম চৌধুরী ছিল, মুক্তিযোদ্ধা জান্টু মিয়া, মুক্তিযোদ্ধা নায়েব আলী, আরো অনেক। আমরা তখন ট্রেনিং আরম্ভ করে দিলাম, সশস্ত্র ট্রেনিং। মার্চ বাংলাদেশের একটা পতাকা আমাদেরকে দেওয়া হইল। পতাকাটার মধ্যে বাংলাদেশের ম্যাপ ছিল। ওই ম্যাপের পতাকাটা আমাদেরকে দিল। তখন আমাদের নেতা ছিল আব্দুল কুদ্দুস মাখন। সিও অফিসের সামনে মৌলানা আসাদ আলী সাহেব ছিল তখন আমাদের এমপি। ওনাকে নিয়ে আমরা ওই পতাকাটা উঠাইলাম 23 মার্চ। সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে। তোমরা একজন মানুষের নাম শুনছো, খালেদ মোশাররফ। উনি মুক্তিযোদ্ধা এবং উনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন, খালেদ মোশাররফ। পরে 75 ইংরেজির পরে ওনাকে হত্যা করা হয়েছে। খালেদ মোশাররফ সাহেব তখন ছিলেন মেজর। উনি শীতকালীন মহড়া, ওই যে সেনাবাহিনী শীতকালীন গ্রামে গঞ্জে মহড়া দেয় দেখছো না রাস্তাঘাটে, ওই মহড়াতে ওনার একটা ব্যাটালিয়ান নিয়ে উনি তখন ব্রাহ্মণবাড়িয়ার থেকে সিলেট এলাকা পর্যন্ত উনি শীতকালীন মহড়ায় ছিল।
এবং খালেদ মোশাররফ সাহেবের সঙ্গে আমাদের যোগাযোগ হইল। তখন খালেদ মোশাররফ সাহেব আমাকে নিয়ে এখানে আসলেন। এখানে আইসা উনি বললেন যে তার সৈন্যদেরকে কোথায় রাখা যায়। তখন আমি ওনাদেরকে, আমাদের এখানে এই বাগানের চা শ্রমিক নেতা চাতুরি নামে একজন লোক ছিল, তারপর আরো অনেকেই ছিল, এদের জগদীশ গোয়ালা ছিল, এদেরকে নিয়ে আমরা এখান থেকে ওই ইন্ডিয়ার পাশে, এই পাশে বিএসএফ এর ক্যাম্প আর এই পাশে আমাদের ইপিআর এর ক্যাম্প ছিল, ওইখানেই এই যে ন্যাশনাল টি কোম্পানি যেটা তেলিয়াপাড়া চা বাগান, এই তেলিয়াপাড়া চা বাগানের একটা আউটপোস্ট আছে, এটা হলো সাতচুরি আউটপোস্ট, সাতচুরি চা বাগান। এই সাতচুরি চা বাগানের একটা বড় বাংলো আছে, বিশাল সুন্দর বাংলো, পাহাড়ের উপরে, এখান থেকে সব দেখা যায় মনোরম পরিবেশে। আমরা ওনাকে নিয়ে ওই বাংলোটাতে গেলাম। তখন উনি ওনার যে ব্যাটালিয়ানটা ছিল, ওই ব্যাটালিয়ানের সৈনিকদেরকে নিয়ে সাতচুরি বাগানে উনি ক্যাম্প করলেন নিরাপদ আশ্রয় হিসাবে, কারণ ওই পাশে ভারত আর এই পাশে পাকিস্তান, 5 মিনিটে 2 মিনিটে ইন্ডিয়াতে চলে যাওয়া যায়, একটু নিরাপদ জায়গা। এই হিসাবে আমরা ওই বাংলোটাকে চয়েস করলাম এবং বাংলাদেশের আনাচে কানাচে যত আনসার ছিল, ইপিআর ছিল, তখন মুজাহিদ ছিল, ছাত্র জনতা, ঢাকা শহর আগুন পুড়াইয়ে দিছে, সমস্ত মানুষ ভারতের দিকে যাবে, আগরতলা যাবে, সমস্ত মানুষ মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নাসিরনগর হইয়া এদিকে আসতে লাগলো। তখন আমরা এইখানে এই সাতচুরি বাগানে যারা নাকি ট্রেন অফিসার, ট্রেন সৈনিক, যাদের কাছে অস্ত্র আছে বা অস্ত্র নাই, যারা সামরিক বাহিনীর সদস্য, তাদের সবাইকে আমরা তখন ওই যে সংগ্রাম কমিটি, ওই যে সুকমল রায় আছে, এরকম আমাদের আরো যারা ছিল, তাদেরকে দিয়া আমরা সমস্ত আওয়ামী লীগের কর্মীরা সমস্ত মানুষকে ওইদিকে ঠেলে দিতে লাগলো। এবং আওয়ামী লীগের কর্মীরা, এই দেশের মানুষেরা ডাল চাউল ইত্যাদি দিতে লাগলো, খাবার দাবার চলতে লাগলো এবং এখানে ট্রেনিং চলতে লাগলো। পরবর্তীতে যখন মেজর সফিউল্লাহ জয়দেবপুর থেকে বিদ্রোহ করে আসলো, তখন ওই আমরা আরেকটা জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব, সেটা হইল খুব ঐতিহাসিক জায়গা, সারা বিশ্বে জানে, ওইটা হলো তেলিয়াপাড়া ডাকবাংলা। এই তেলিয়াপাড়া ডাকবাংলা এখন হলো ন্যাশনাল টি কোম্পানি, তখনকার সময় পাকিস্তানি কোম্পানি ছিল, পাকিস্তানের মালিকরা এই তেলিয়াপাড়া বাগানটা ম্যানেজ করতো। ওই তেলিয়াপাড়া ডাকবাংলাতে আমরা তোমাদেরকে একটু পরে নিয়ে যাব। আর এই জায়গাটা হলো সাতচুরি, এখানে আমরা বেশ দিন ছিলাম এবং গভীর অরণ্যে, আমাদের খোঁজ খবর কেউ পাবে না, এই উদ্দেশ্যেই আমরা এখানে আসছিলাম। আমাদের অগ্রবর্তী ঘাঁটি ছিল। 27শে এপ্রিল সকাল থেকে ভোর 6টার থেকে যুদ্ধটা আরম্ভ হয়। ক্যাপ্টেন নাসির সাহেবের নেতৃত্বে যুদ্ধটা হইতেছিল। ওই পাশে ছিল ক্যাপ্টেন মতিন সাহেবের কোম্পানি, আর এটা ছিল নাসিম সাহেবের। পাঞ্জাবিরা যখন এসে বের দিয়ে ফেলাইছে আমাদেরকে, তখন হেলাল মুর্শেদ সাহেব ওই পাশ থেকে আন্দিউরা, এই যে আলীনগর গ্রাম আছে, এই আলীনগর গ্রামের এখান থেকে নাসিম সাহেব পিছন থেকে আক্রমণ করছে পাক সেনাদেরকে, ফলে তারা কিছু বন্ধ হয়েছে। পিছন থেকে আক্রমণ করাতে ওরা এদিক থেকে বেরিয়ে চলে যেতে পারছে, না হয় পুরা 2টা কোম্পানি এখানে ধ্বংস হয়ে যেত। তো আমরা প্রথম তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা মাধবপুর থানার কথা তোমাদেরকে বলছিলাম যে মার্চ মাসের 7 তারিখে বঙ্গবন্ধুর ভাষণ, এরপরে হইল এই মার্চ মাসের 13 তারিখ আমরা মাধবপুর থানার থেকে অস্ত্র নিয়েছিলাম, এবং যে জায়গাতে অস্ত্র নিয়েছিলাম এই ঘরটি এখনো এখানে আছে। এই যে মাধবপুর থানা এখন তোমরা দেখতেছো যে এই যে থানা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা নতুন হয়েছে, এর আগে এখানে কোনো বিল্ডিং ছিল না। এটা যুদ্ধকালীন সময়ে এটা তো আমাদের হেডকোয়ার্টারে ছিল, এবং এখানে আমাদের টেন্ট তাইয়া ছিল, এই যে বাংকার ছিল, এদিকে বাংকার ছিল, এদিকে পাকা বাংকার ছিল। তখন মাধবপুর থানার ওসি ছিল মুসলিউদ্দিন খান, আর 6-7 জন সিপাহী ছিল। তখন ওই থানাটা ওই রকমের অবস্থানে ছিল। তো ওই থানাতে আমরা তখন থানার ওই যে অস্ত্রাগার, এখানে এলো থানাটা, মূল থানাটা ছিল এটাই, এই ভবনটা যেটা, এটাই ছিল থানা। তো আমরা অনেকটা জোরেই আমরা আইসা ওসি সাহেবকে বাধ্য করলাম অস্ত্রগুলো দেওয়ার জন্য, এবং এই অস্ত্রগুলো আমাদের এখানে একটা ঘরের মধ্যে ছিল। এখানে 13টা 303 রাইফেল ছিল, এই যে তোমরা দেখতেছ এখানে, এখানে যে অস্ত্রগুলো ছিল। তখন ওসি মুসলিউদ্দিন খান একটা জিডি করে এই অস্ত্রগুলো আমাদেরকে হস্তান্তর করেছিল। 2000 গুলি ছিল, কিছু হ্যামলেট ছিল, আর 303 কিছু রাইফেল, 13টা রাইফেল ছিল। এই 13টা রাইফেল নিয়েই আমরা প্রথম প্রতিরোধ যুদ্ধ আরম্ভ করি, এবং এখান থেকে আমাদের সাথে যারা ছিল এর মধ্যে অনেকে এখানে আছে, ওখানে অনেকেই বাইসা আছে। আমরা এই অস্ত্রগুলো নিয়ে
সিও অফিস, যেটা উপজেলা নির্বাহী অফিসারের যে অফিস আছে এখানে, ওইখানে যে হল রুমটা আছে, এই হল রুমটাতে আমরা থাকতাম এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। আমরা ওখানে প্রশিক্ষণ দিয়েছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সাতচল্লিশে তোমাদেরকে একটি কথা আমি বলছিলাম, তেলিয়াপাড়ার কথা। এই সেই ঐতিহাসিক তেলিয়াপাড়া বাংলো। এই বাংলোটা 1971 ইংরেজিতে তেলিয়াপাড়া চা বাগান এর বড় সাহেবের বাংলো ছিল। ব্রাহ্মণবাড়িয়ার এসডিও ছিলেন তখন কাজী রকিবউদ্দিন। তোমরা নিশ্চয়ই শুনে থাকবা যে নির্বাচন কমিশনার, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে কাজী রকিবউদ্দিন, উনি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন এসডিও। আর আমাদের হবিগঞ্জের এসডিও ছিলেন তখন আকবর আলী খান। টেলিভিশনে ওনারা দেখো তোমরা আকবর আলী খান। সেনাবাহিনীর খালেদ মোশাররফ সাহেব, সফিউল্লাহ সাহেব সহ একাধিকবার এখানে আমরা বসছি। তখন আমি ছিলাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। তোমরা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা মামলার নাম শুনছ? আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলার প্রথম আসামি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসামি করে একটা আগরতলা ষড়যন্ত্র মামলা করছিল। আর এই আগরতলার দূরত্বটা এখান থেকে খুব বেশি না, এখান থেকে 1.5 কিলোমিটার ইন্ডিয়া। এরপরেই তোমাকে আগরতলা, এখানে 30-40 কিলোমিটার হবে, আগরতলাতে যাওয়ার ব্যবস্থা আছে। তো আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিল আমাদের মাধবপুরে, নাম জানো? হ্যাঁ, মাহবুব উদ্দিন। উনিও আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিলেন। তো যুদ্ধ নিয়ে কথাবার্তা হয় কিভাবে কি করা যায়। তখন মাহবুব উদ্দিন চৌধুরী বললেন যে আমাদের একটা আনুষ্ঠানিক সরকার গঠন করা প্রয়োজন, সমস্ত এমপিদেরকে আইনে একটা অস্থায়ী সরকার গঠন করা দরকার, এরকমের কথাবার্তা হইতেছিল। তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হইল, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে ছিলেন, পলিটিক্যাল ওয়ার্কার, তাদেরকে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করার জন্য এবং আমাদের এমপিদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো মোটামুটি যোগাযোগ করার পর একটা সিদ্ধান্ত হইল, সেটা হলো এপ্রিল মাসের 4 তারিখ এখানে একটা মিটিং হবে। এই জায়গাটিতে আমরা আজকে যে জায়গাতে বসে কথা বলতেছি, এখানে এই সব অফিসাররা একে একে আইসা হাজির হইতে লাগলো। আমাদের উসমানী সাহেবকে তোমরা দেখছো, মানে ওনার চেহারা দেখছো, লম্বা মুছ আছে, মোটা মুছ ওলা। উসমানী সাহেবের তখন মুছ ছিল না। উসমানী সাহেব যখন এখানে আসে, তখন তিনি ঢাকা থেকে যখন আসে, তখন ঢাকা থেকে মুছ কাইটা ফেলাইছে। কারণ উনি পাকিস্তান আর্মির একমাত্র কর্নেল ছিলেন উনি, এবং উনি এমএনএ ছিলেন। তো উসমানী সাহেব মুছ কাইটা আসছে। উসমানী সাহেবকে মুছ কাটতে চিনার কোনো উপায় নেই। মুছ কাটছে কেন? যদি ওনাকে চীনা পাকিস্তানিরা ধরে ফেলায়, এই জন্য উনি মুছ কাইটা আগরতলা আসছে। আগরতলার থেকে চট্টগ্রামের ওই পাশটা হইল সাবরুম বেলোনিয়া। ওইখান থেকে জিয়াউর রহমান ওইদিকে পাস করছে। তো খালেদ মোশাররফ সাহেব, ওনারা আমাদের সফিউল্লাহ সাহেব, নুরুজ্জামান সাহেব, আবু উসমান চৌধুরী, ওনারা এখানে আসলেন। আরো সেনাবাহিনীর অনেক অফিসাররা আসলেন। তারা প্রথমেই একটা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের বিদ্রোহ সারা দেশে, বাংলাদেশের একটা অস্থায়ী সরকার গঠন করতে হবে এবং সেই সরকার গঠনের পরে শপথ নিতে হবে। এই শপথ অনুষ্ঠানটা কোথায় হবে, এটাও ওই মিটিংয়ে সিদ্ধান্ত হইল। এবং শপথ অনুষ্ঠানটা এখানেই হওয়ার কথা। 10 এপ্রিল এখানে আরেকটা মিটিং হওয়ার কথা ছিল, তারপরে বাংলাদেশ সরকারের শপথ নেওয়ার কথা। তখন উসমানী সাহেব উঠা উনি কিছু সংখ্যক লোককে নিয়ে একটা রুমে চলে গেল, এই বাংলোরই। এই রুমটা আমি তোমাদেরকে এখন দেখাই, তোমরা এই রুমটা দেখো। এটা একটা ঐতিহাসিক রুম। এইটাই হলো সেই রুম। এই যে বাংলাদেশ সরকার যখন গঠন হইল সেই মেহেরপুরে, হওয়ার পরে তখন আমাদের যে এই এলাকার এখানকার যে হেডকোয়ার্টারটা ছিল, এটা আস্তে আস্তে শিফট করা আরম্ভ করলাম আমরা। তখন আমাদের সেক্টর হেডকোয়ার্টার হয়ে গেল সিমনা, এই যে নদীটার ওই পাশে আমাদের সেক্টর হেডকোয়ার্টার হইল।
তো এখানে আমাদের মুক্তিযোদ্ধারা ছিল। একদিনের একটা ঘটনা আমি তোমাদেরকে বলি। 29 তারিখ সম্ভবত এই ঘটনাটা ঘটছে, এপ্রিল মাসের 29 তারিখ। আব্দুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজের দুইটা ছেলে আমাদেরকে পাঠানো হইল যে আমরা পাকিস্তানিদের অবস্থান কোথায় আছে রেকি করার জন্য আমরা একটু গেলাম। তো যাই আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় আমরা ফিরলাম এই ক্যাম্পে। তো আমি একটু পিছনে ছিলাম, আমার পেটে খুব খিদা ছিল। আমি ওই চাতুরির বাসাতে, একটু চাতুরি ওই যে নেতা আমাদের, তার বাসাতে ভাবলাম যে একটু কিছু খাইয়ে নেই। আর ওরা এখানে আসলো, আসার পরেই তাদেরকে হ্যান্ডস আপ করাই ফেললো। হোল হ্যান্ড আপ, একদম পাঞ্জাবি হালদার, হোল হ্যান্ড আপ। হোল হ্যান্ড আপ তো আমি জানতে পারি, এবং অসল নাই, পিস্তল আছে, পিস্তল। পিস্তল দেয়া আমি বাড়িতে গেছি, আল্লাহ অসল নাই, অসল নেই, অসল নাই, পিস্তল আছে। তখন মনে করলাম যে মনে করলাম হ্যান্ড আপ করে লেগেছে, তখন দাম দিতে হবে। তখন দাম দিল, তাহলে হাফ মাল মরতাম না, তাহলে দাম দিতাম না, ওদের দাম দিতাম না, নিজের দাম নিজে দেখুন পিস্তল আছে। তখন হ্যান্ডচাপ করে রাখছে আমার, হ্যান্ডচাপ দেখে। তখন পিস্তলটা করলাম, পিস্তল করলে এভাবে ধরলাম, তখন হ্যান্ডচাপে হ্যান্ডচাপের মধ্যে তখন পিস্তল ধরলাম, মাঝে মাঝে আনলাম পিস্তল, এই মাত্রাত আমি আত্মহত্যা করবো তো ধরা দিব, আত্মহত্যা করবো আমি নিজে, কিন্তু ধরা দিব না, তাদের ধরা দিত না। তারপরে নিজে পিস্তল ধরলাম, ছট করে এই মতো বললাম যে এরে দেয় না কেন, এর আমার কাছে এর দেয় না কেন, ওর পিস্তল করে গুলি করে নিচে পরে একটা সেন্টি পড়ে গেছে। পরে যাওয়ার পরে তার হাত থেকে যে অ্যাসেম্বলি ছিল একটা অটোমেটিক রাইফেলটা টান্দা নিয়ে আসে ওইটাকে বাইরে দিচ্ছে, আরেকটা যে ছিল দুটোকে বাইরে ফেলছে, বাইরে দিচ্ছে। দৌড় দেওয়ার পর তো গোলাগুলি আরম্ভ হয়ে গেছে। আর আমাদের এখানে মুক্তিযোদ্ধা চালা ছিল, তারাও বুঝতে পারলো যে আমরা পাকিস্তান আর্মির দ্বারা অ্যাটাক হয়ে গেছি, ওরাও যার জন্য চলে গেল। তখন ওই আব্দুর রহমান, ওইখানে একটা MG4 ছিল, মেশিন গান একটা ছিল, ওই মেশিন গানের পোস্টটা খালি ফালাইয়া আমাদের মুক্তিযোদ্ধারা ভাইয়া চলে গেছে এখান থেকে। কিন্তু আব্দুর রহমান যাই এই পোস্টটা দখল করলো, দখল করে মেশিন গান দিয়া সে গুলি করতে আরম্ভ করলো। ক্যাপ্টেন মতিন কাছাকাছি ছিল, মতিন সাহেবের সে চিৎকার দিয়া বললো যে স্যার আপনি মাথা নিচু করেন, সে মেশিন গানে গুলি ছুটতেছে। আর এই গুলিটা ছুটতেছে যে আব্দুর রহমান, এটা তারা বুঝতে পারছে না, বুঝছে যে এটা পাকিস্তানিরা গুলি ছুটতেছে। তখন যাই হোক আব্দুর রহমান তার পরিচয় দেওয়ার পরে আব্দুর রহমান এখান থেকে আস্তে আস্তে পিছনে চলে গেল। চলে যাওয়ার পরে সমস্ত এখানে সব মুক্ত হয়ে গেল এবং প্রচুর পাকিস্তানি সৈন্য এখানে মারা গেছিল। আমাদেরও 17 জন মুক্তিযোদ্ধা মারা গেছিল এখানে, এদের কবর আছে আশপাশে। তখন বাংলাদেশ বেতার থেকে আব্দুর রহমানের এই যে বীর গাথা এটা প্রচার করা হলো এবং তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হলো। 1971 সালে যারা শহীদ হয়েছে এই দেশের জন্য, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। স্বাধীনতা তুমি, এই কবিতাটা তোমরা নিশ্চয়ই জানো। কার কবিতা এটা? শামসুর রহমানের কবিতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, এই যে তোমরা দেখছো যে বুলেটটা, এই বুলেটটাই ফায়ার করে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এখান থেকে। আর এই জায়গাটাতে এই বুলেটটাই নির্মাণ করা হয়েছে এই স্মৃতি হিসাবে, এবং এটা নির্মাণ করা হয়েছে 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিসৌধ। তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আরেকজন মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা, এই যে
শাহ আব্দুল ওহাব, সেও যুদ্ধ করেছেন 3 নম্বর সেক্টরে, তাকে আমরা এখানে নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধকে জানো 125তম পর্বের কুইজ। কর্নেল ওসমানী কত তারিখে পিস্তলের গুলি ছুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজ শুরু করেন? এ 26শে মার্চ, বি 27 মার্চ, সি 4 এপ্রিল, ডি 17 এপ্রিল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 124তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল মিরপুরের দোয়ারিপাড়া জ্বালিয়ে দেওয়া হয় কত তারিখে? সঠিক উত্তর এ 23শে মার্চ। এই পর্বের বিজয়ীরা তাকবীর হোসেন, আনোয়ার জহির ও আব্দুল্লাহ। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আজকে তোমাদেরকে আমরা আরেকজন বীরের কথা, বীর মুক্তিযোদ্ধার কথা, আমাদের দেশের নারীরা এই যুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, এই দেশের জন্য কি যে অবদান, তা শোনানোর জন্য আমরা তোমাদেরকে এখানে নিয়ে আসছি। এবং তার নিজের মুখ থেকেই শুনবা যে এই দেশের নারীদেরকে কিভাবে নির্যাতন করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এক বীর নারী মাতা আমাদের এই মাজেদা এবং তার কন্যা, তৎকালীন সময়ের ওয়ার বেবি, সেও আজকে তোমাদের সামনে উপস্থিত আছে। সেই তার নিজের মুখে আমাদের এই বীর নারী তার নির্যাতনের কথা তোমাদেরকে আজকে শোনাবে। আমার বিয়ে হইল 4-5 মাস পর সংগ্রাম লাগলো। তারপর আমার বাবার বাড়ি গেলাম। বাবার বাড়ি গেছি পরে আমার বাপ, চাচা, মা সবাই বাড়িতে গেছে। আমার বাপ আর একজন চাচা রইল বাড়ি। তাহলে ওই সময় রান্না হয়ে খাওয়াইতাম। আমি একদিন ভাদ্র মাসের দিন, এই সময় ভাদ্র মাস, আমার ধরে নিল, আরো অনেক মহিলা, হিন্দু মহিলারা ধরে নিল, আমার বাচ্চা ছেলে ধরে নিল। নিয়ে সাইরা আমার বাচ্চা ছেলে মাঝে গাঁদা কোদাইলো, আর আমরা গাতার মধ্যে বয়ে থাকছে। হিন্দু মহিলা একটা গাতার মধ্যে বয়ে থাকছে 4-5 জন। আসার সময় হয়েছে, আমার বাচ্চা ছেলে দিছে লাইন দিয়ে খারাপ হয়েছে, গুলি হয়ে মানিত। আর আমার বাপের কাছে নামাজ পড়তো, ওরা যা নামাজ পড়িয়া। আমার বাপের ক্ষেতের লাইনে দিতে খাড়িছে নামাজ পড়তো। আর তারা লাইন দিয়ে 15-16 জন আর মাটি কাটা, মাটি গাঁথা করাইছে, করতো করাইতে পরে খাড়া হয়েছে, তারা গাঁথা করে দেয়। আমার বাপে নামাজ পড়ে। মানে আসার সময় হয়েছে, তারা ছুটি দিছে। তারা আইত আমাদের, আমার বাপের জন্য গিয়া মহিলা দেবে। আপনার ওই ক্যাম্পে আটকে রাখছে? আটকে রাখছে। রাখছে ফের আমার বাপ আনা, আমার বাপ দ্বারা এখানে রয়েছে, খান দে দিছে না। আমার বাপে কুদান দিছে, কোনো বাড়ি মারতো। তারপর আমার বাপে আইসা খান টানতে, সারা খানছু মারি লইছে, তারার মতো মারি লইছে। দুনিয়া রাখতে চাই দিয়া বড় অফিসার যখন আইলো। কতদিন আপনি ওই ক্যাম্পটাতে আসলেন? 6-7 দিন। আচ্ছা। আমার জ্ঞান বুদ্ধি নাই। এরপরে একদিন মরার মতন খানি শুনি সবকিছু। এবার ওই কাছার বাহিনী দেন, কাছার বাহিনী আছে, রাজা বাহিনী আছে, এ মরার মতন। কাছার বাহিনী কইলে তুলে না ফালাই দিয়ে জগদীশ হাই স্কুলের 1st স্কুলের সামনে, জগদীশ 1st স্কুলের সামনে ফালাই দেওয়া। আর একদিন রাত্রে মাঝে নিয়ে আমার স্কুলের সামনে নিয়ে ফালাই দিয়েছে। কাঁচা বাহিনী অর্ডার দিছে, নিয়ে ফালাই দিত, মেরেছে কোনো ফালাই দিত আমার। তা তো মনে মরা ও, আমি তো লড়িছি না, যখন কইছে মরা ওই। রাত পয়সা করে দেখি আমরা আমার স্কুল করি, 1st স্কুল করি। যা 8 মাস যা করবো সকালে খোয়া আমার বিদ্যে ফেসে বেরিয়েছি, রক্ত সরাসরি কাপড় চোখ ভরাই মারতে। কোনো মতে আপা আপা সরে কিনারা খালেটা বাইরে গেলাম 8 মাইল জায়গা।
গেছি করে আমার বাপে দেখিয়া খান্দা শুরু হলো। তারপর নৌকা দিয়ে আমার লেগুলো 4-3 বাজার নিয়ে ডাক্তার লাগাই ব্যবস্থা করাইয়া আমার উপর বাত রাখছে। আপনি বুঝতে পারছেন যে আপনার গর্ভে সন্তান আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন ক্যাম্পে ছিলেন তখন আপনার সাথে কি অন্য কোনো মহিলারাও ছিল না আপনি একাই ছিলেন? আমি একা আসলাম, মহিলারা অন্য অন্য আছে, অন্য রুমে। হিন্দু হিন্দু মহিলা। মহিলা চিৎকার শুনছেন আপনি তাদের? চিৎকার শোনা গেছে। তুমি তো শামসুন নাহার, জি, এই যে তোমার বীর মাতা, হ্যাঁ, মাজেদা বেগম এর কন্যা তুমি, তোমার নিয়ে আমরা গর্ব করি। জি। এখন তুমি বলো তো দেখি মা, কি অবস্থা তোমার? তোমার জন্ম কত বছর হইলো? তুমি একটু আরো জন্ম হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, হওয়ার পরে জন্ম হয়েছে। পরে তো কিছু বড় হয়েছি পরে পরে নানা নানিরা বিয়া শাদি দিল, অনেক পিতা পরে হয়েছি পরে বুঝতাম পারতে পারছি, সবে জানতে পারছে। কিছু কিছু মানুষ কয়, কিছু কিছু মানুষ কয় না। তখন যেন আমার স্বামীর বাড়ির মানুষেরা শুনতে পারছে, তখন এরা কিছু কিছু আমার বলে এটা পাগলের বংশ, এটা কেড়ে আনছে, ভাত খাওয়াতে আনছে না গু খাওয়াতে আনছে, জাগাতটা জাগাত কাটাত বলতে পারে। খুব অত্যাচার করছে পরে তা আমি খুব টিকা রয়েছি, বেশ কয়েক বছর গেছে পরে না দেখি এরা অশান্তি দিতেছে অতিরিক্ত, ফের নানার বাড়িতে দিয়ে গেছে এবারে খুব কয়েক বছর রয়েছে নানার বাড়িতে। দেখি খুব কষ্ট দিন যেতেছে, নানাও মারা গেছে, বাড়িতে কেউ নাই। এরপরে অনেক কষ্ট করছি আমি, যে কষ্ট করছি কষ্টের বিনিময়ে কেউ কইবার মতন না। আমার মুখে এটা আইতো নৌকা, যেমন আমি বলতে পারতাম নৌকা। অনেক কষ্ট করছি আমার জীবনে। এরপরে যখন মায়ের স্বামী মারা গেল, আজকে মনে হয় 11 বছর হয়েছে। 11 বছর ধরে ও মায়ের কাছে আছি, মায়ের কাছে আছি, এত নিজের কর্ম হরে খাইয়া আছি। এখন অসুস্থ হয়ে গেছি গে, আজকে 1 বছর ধরে কাজ করি না। অনেক কষ্টের দিন যেতেছে। আমি এক বেলা খাইলে আমি সারাদিন যে খাই না খাইয়া রাত্রে খাই 4টা ভাত মায়ের ছেলের ঘরে খাই, দিয়ে কষ্টের বিনোদনে খাই। আমার অনেক কষ্টের দিন যেতেছে, আমি কেউর কাছে বলতে পারি না। কেউ বালা ভানা আমারে।